কিছুক্ষণ ফুপিয়ে হেঁচকি তুলে ছায়া আপনা আপনি ঘুমিয়ে যায়। এক কোনায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেছে সে। নির্ঝর ফোন বের করে কচ করছিল। পাশে থাকা রমণীকে ঘুমিয়ে যেতে দেখে ফোনটা বন্ধ করে পকেটে রেখে ছায়াকে নিজের কাঁধের উপরে নিয়ে আসে নির্ঝর। মেয়েটা ঘুমের মাঝে খুবই মিষ্টি একটা স্নোরিং এর শব্দ করে, যা শুনতে বেশ ভালোই শোনায়। নির্ঝর একজন বিচক্ষণ মেজর। চারিদিকে তাকালের পরিস্থিতি সম্পর্কে তার ধারণা এমনি হয়ে যায়। তবে হঠাৎ করেই এমন একটা ক্লাস 1-0 এর বাচ্চার মতো কাজ কিভাবে করল, সব কথা মাহিমা চৌধুরী বসে বসে ভাবছিলেন। তিনি তার ভাবনায় ব্যস্ত এমন সময় তার কোলে থাকা 3 বছরের নাতনি বলে উঠল, নান, আমার দুটো মাম্মি এসেছে বাসায়, আমি অনেক খুশি। নাতনির কথায় মাহিমা চৌধুরী নাতনির কপালে চুমু দিয়ে বলেন, তুমি ঘুমাওনি কেন নানু? ঘুম আসছে নাত। ঘুমাও নানু, অনেক রাস্তা বাকি। রাহি, তিন্নি আর আদনানের মেয়েটা নানুর কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। অন্যদিকে তিন্নি অনেকটা সময় ধরেই পর্যবেক্ষণ করছে আদনানের মেজাজটা মোটেই ঠিক নেই। বিয়ের এত বছরে তিন্নি কখনো আদনানকে এতটা বিরক্ত দেখেনি। আদনান। তিন্নির কথায় আদনান গাড়ির জানালা থেকে মুখ সরিয়ে তার দিকে তাকায়। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? কি হবে? না আসলে খুব কি মেজাজ খারাপ তোমার? না তেমন কিছু না। তিন্নি আর কথা বাড়ায় না। অয়ন আর নোহার গাড়িতে। বিয়ের পর থেকে নোহা কোনো কথাই বলেনি, অয়নও বলেনি। তবে অয়ন নোহার হাতটা ধরে বলে, একটা কথা বলবো। নোহা অয়নের দিকে তাকায়। বলুন। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে জানেন, আমার বোনকে আমি ছোট থেকে চিনি। মা বাবার সম্মান হানি হবে বা মা বাবাকে কেউ দুটো কথা শোনাবে এমন কোনো কাজ আমার বোন এই পর্যন্ত করেনি। আজ আমার সেই বোন এত বড় একটা কাজ করে বসল। আমিও দাদা ভাইকে কখনো এমন কাজ করতে দেখিনি। তুমি চিন্তা করো না, আমার ভাইয়া অনেক ভালো দায়িত্ববান একজন মানুষ। দেখ, নিঃসন্দেহে নির্ঝর ভাই একজন যোগ্য পাত্র, কিন্তু তাই বলে এভাবে? অনয় আর কিছুই বলে না। আরও প্রায় 3 ঘন্টা জার্নি শেষ করে তারা পৌঁছে যায় চৌধুরী বাড়িতে। বাড়িতে পৌঁছাতে রাত 3টা বাজে। তাই সবাইকে হালকা পাতলা বরণের পর্ব শেষ করেই তাদের রুমে দিয়ে আসা হয়। ছায়া এই মুহূর্তে একটা নতুন শাড়ি পরে ফুলে সজ্জিত একটা খাটে বসে আছে। মেজরের রুমটা বড্ড বেশি নিখুঁতভাবে সাজানো, যেন প্রতিটা জিনিস একটা অন্যটার পরিপূরক। দেখেই মনে হচ্ছে কোনো দক্ষ হাতে সবকিছু মেনটেন করা হয়। ছায়ার মনটা বিষণ্ণ এক কালো মেঘে ঘিরে আছে। একটুও ভালো লাগা কাজ করছে না তার ভেতর। বিয়ে নিয়ে কত স্বপ্ন মেয়েদের, তারও কি কম ছিল? অনেক স্বপ্ন ছিল, কিছুই হলো না বাস্তবায়ন। ছায়া চোখ বন্ধ করে ভাবে, এই মানুষটার সাথে 1 থেকে 2 বার দেখা হয়েছে, কখনো সেইভাবে কথাই বলেনি তার সাথে। আর এখন একটু সময়ের ব্যবধানে সে ছায়ার স্বামী। কি অদ্ভুত মানুষের জীবন। কিছুক্ষণের মাঝেই নির্ঝর দরজা খুলে ভেতরে আসে। নির্ঝরের পায়ের শব্দে পেয়ে ছায়ার ভেতরের ধুকপুক শব্দ কেমন বৃদ্ধি পাচ্ছে। নির্ঝর ক্রমশ ছায়ার দিকে এগিয়ে আসছে, আর ছায়ার ভেতরের ভয় জড়তা ছায়াকে আরও চেপে ধরছে। কিছুক্ষণ পর ছায়া নিজের সামনে কারোর উপস্থিতি টের পায়। হঠাৎ করেই নির্ঝর ছায়ার ঘোমটা টেনে সরিয়ে ফেলে। নির্ঝরের এমন কাজে বেশ ভয় পেয়ে যায় ছায়া। চোখ তুলে নির্ঝরের দিকে তাকানোর সাহসটাও হারিয়ে ফেলেছে ছায়া। নির্ঝর নিজের হাত দিয়ে ছায়ার থুতনি ধরে উঁচু করায়। ছায়ার চোখে চোখ পড়তে নির্ঝর কোথায় যেন হারিয়ে যায় বারবার। ওই চোখগুলো গভীর সমুদ্রের মতো কত কথা বলে নির্ঝরকে। জীবনে কত কথা বুঝেছে দেখেছে। তবে মেজর নির্ঝর কেন জানি না এই চোখের ভাষা পড়তে পারে না, কষ্ট হয়। মনে হয় পড়ালেখা বোধহয় সব ভুলেই গেছে সে। নীরবতা ভেঙে নির্ঝর বলে, যাও ফ্রেশ হয়ে এসো। এসব মেকআপ তুলে ফেলো। আমি মেকআপ করিনি। নির্ঝর এবার নিজের বৃদ্ধ আঙুল ছায়ার ঠোঁটে ছুঁয়ে বলে, এখানে তাহলে লাল রঙের এটা কি লেগে আছে? আমি মুখে কিছুই দেইনি। তিন্নি আপু আমায় লিপস্টিক লাগিয়ে দিয়েছে। এখন তুলে ফেলো। ছায়া কিছুই বলে না, টিস্যু দিয়ে লিপস্টিক তুলে ফেলে। নির্ঝর ফ্রেশ হয়ে আসে। এসেই খাটের এক পাশে শুয়ে পড়ে। ছায়ার খুবই ইতস্তত হচ্ছে। সে কি করবে, শুয়ে পড়বে নাকি? কিন্তু লোকটা কেমন অদ্ভুত। ছায়ার ভীষণ কান্না পাচ্ছে। কি করবে সে? কি রকম একটা বাজে সিচুয়েশন। ছায়াকে ওভাবে বসে থাকতে দেখে নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যেভাবেই হোক না কেন তুমি আমার স্ত্রী। মানে আর না মানো, আমার সাথে তোমাকে এক বিছানায় শুতে হবে। তাই চুপচাপ শুয়ে পড়ো। ছায়া এবার এক কোনায় নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে। বিছানাটা রাজকীয় 4 জন মতো ভালো করেই শোয়া যায়, সেখানে ছায়া এমনভাবে শুয়ে আছে যেন 1-0 জন শুয়েছে কোনো মতে। নির্ঝরের এবার প্রচণ্ড রাগ হচ্ছে। কি অদ্ভুত এই মেয়ে। নির্ঝর এবার এক হাতে ছায়াকে হেঁচকা টান দেয়। নির্ঝরের টান খেয়ে ছায়া সোজা তার বুকের সাথে মিশে যায়। ছায়া কিছু বলার আগেই নির্ঝর টেবিল ল্যাম্প অফ করে দেয়, আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। ছায়া ছোট থেকেই একটা ফোবিয়া আছে। এটা একটা নেক্টোফোবিয়া, যে কারণে অন্ধকারে তার ভীষণ ভয় করে। ছায়া নির্ঝরের ভয়ে বলতে পারছে না লাইট অন করুন, আর অন্ধকারের ভয়ে নির্ঝরের থেকে সরতে পারছে না। নির্ঝর ছায়ার চুলের ঘ্রাণ পেয়ে মাতাল হয়ে গেছে। অনেক দিনের পুরনো ঘুম এসে তার চোখে ভিড় করেছে। ছায়া নির্ঝরের পরনের গেঞ্জিটা খামচে ধরে। নির্ঝর বুঝতে পারে ছায়া তাকে ধরে রেখেছে, তবে কিছু বলে না। মেয়েটা এতক্ষণ ভয় পাচ্ছিল নাকি অভিনয় করছিল? অভিনয় করছিল, না হলে লাইট অফ করার সাথে সাথে এভাবে জড়িয়ে ধরে কেউ? কথাগুলো নিজের মনে মনে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নির্ঝর। তবে ছায়ার প্রচণ্ড ভয় করছে। কিছুতেই ঘুম আসছে না।
কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে নির্ঝর ঘুমিয়ে গেছে। কিন্তু ছায়া ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। পায়ের কাছে একটা কাঁথা রাখা, সেটা টেনে নেয় ছায়া। হাত পা অবসের মতো করে নিয়ে আসছে। ভয়ে রীতিমতো অবস্থা বেহাল। বারবার মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে। ছায়া 7-5 না ভেবে নির্ঝরকে নিজের দুহাতে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছায়া নিজেও ধীরে ধীরে ঘুমিয়ে যায়। এ রাত এভাবে কেটে যায়। তিন্নি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে তার মেয়েটা কাঁদছে। রাহিমা, কি হয়েছে? মাম্মা, রাহি পরে ব্যথা পেয়েছে। তিন্নি দ্রুত মেয়ের কাছে গিয়ে মেয়েকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেখে আদনান বেলকনিতে দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য, মেয়েটা এত সময় কান্না করছে আর আদনান তার দিকে কোনো খেয়ালই করছে না। এমনটা আগে কখনো হয়নি। আদনান গু নাহ, তিন্নির ডাকেও কেন সাড়া নেই। এই আদনান, শুনছো? আদনান এবার পেছনে ফিরে রাহিকে কাঁদতে দেখে দ্রুত ভেতরে আসে। কি হয়েছে মাম্মা, কাঁদছো কেন? তিন্নি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। পরে গিয়ে ব্যথা পেয়ে অনেকক্ষণ যাবৎ কাঁদছে। কাল রাতে প্রচুর কষ্ট হয়ে গেছিল আর রাত করে ঘুমানতে আমার ঘুমটা গাঢ় হয়েছে বলে বুঝতে পারিনি। কিন্তু তুমি তো সজাগ ছিলে, দাঁড়িয়েছিলে, মেয়েটার কান্না কেন শুনতে পাওনি?